বিয়ে করেছি, বাসার যদি মন মতো না করে তাহলে যে ভীষণ আক্ষেপ থেকে যাবে। কথাগুলো শেষ করতে আবার নিজের ক্ষুধা নিবারণ করতে ব্যস্ত হয়ে পড়ল অরণ্য। এইভাবে টানা 1 ঘন্টা পরে ক্লান্ত শরীরে নির্জনার উপর বস ছেড়ে শুয়ে পড়ল অরণ্য। আজ বিকেলের ঘটনা। কলেজ শেষে বাসায় ফিরতে ফিরতে বিকেল 4টা বেজে গেল নির্জনার। দিনের শেষ রোদটা তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। গেটের সামনে এসে সে একটু থমকে দাঁড়ালো। বাসার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো গাড়ি চকচকে কালো রঙের গাড়িগুলো এই বাড়িতে খুব একটা দেখা যায় না। নির্জনার ব্রু কুঁচকে গেল। মনে মনে ভাবলো কে এলো আবার। সে ধীরে ধীরে ভেতরে ঢুকতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা তৃষা হঠাৎ বলে উঠল, নির্জনা, তুমি এসে গেছো? তাড়াতাড়ি চলো, রেডি হয়ে নিতে হবে। নির্জনা বিস্মিত চোখে তাকালো। রেডি হয়ে নেব মানে? তুমি কি বলছো ভাবি? কথা বলতে বলতে এসে ড্রয়িং রুমের দিকে কয়েকবার উকি দিল। সেখানে কয়েকজন অপরিচিত মানুষ বসে আছে। কারো হাতে চায়ের কাপ, কারো মুখে মৃদু হাসি, যেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় চলছে। কিন্তু নির্জনার কিছুই বোধগম্য হলো না। তৃষা তাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ দিল না। প্রায় টেনে হিঁচড়ে তাকে ঘরের ভেতর নিয়ে গেল। নির্জনা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বলল, কি করছো ভাবি? হয়েছে কি, বলবে তো নাকি? তৃষা কোনো উত্তর না দিয়ে বিছানার উপর রাখা একটা ফিচ রঙের শাড়ির ভাঁজ খুলতে খুলতে শান্ত গলায় বলল, আজ তোমার বিয়ে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো নির্জনার কানে। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি যা তা বলছো তুমি? তারপর হঠাৎ জোরে ডাকতে লাগলো, মা মা। কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকলেন তার মা, রোকসানা বেগম। নির্জনা প্রায় ছুটে গিয়ে বলল, মা, ভাবি এসব কি বলছে? কাহিনী কি? আমাকে খুলে বলবে প্লিজ? রোকসানা বেগমের মুখে অদ্ভুত এক গাম্ভীর্য। তিনি ধীর স্বরে বললেন, তৃষা যা বলেছেন একদম সত্যি। তুমি ভালো মেয়ের মতো তৈরি হয়ে নাও। এর বেশি কিছু না বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। নির্জনা স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। গলায় জমে থাকা ক্ষোভ আর হতাশা বেরিয়ে এলো। আমাকে না জানি হুট করে এইভাবে আমার বিয়ে ঠিক করলো কিভাবে? আমি কিছুতেই এই বিয়ে করব না। তৃষা এসে তার পাশে বসলো, কণ্ঠটা অদ্ভুত শান্ত। বোন শোনো, মেয়ে হয়ে জন্মালে পরের বাড়িতে আজ না হয় কাল যেতেই হয়। আর তুমি তো জানোই বাবা এক কথার মানুষ। উনি তার কথার খেলাপ কখনো করেন না। বাবার কথা শুনতে নির্জনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানে তার বাবা নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ান না। হাজার কথা জমে থাকলেও তার মুখ খুলতে পারল না নির্জনা। অবশেষে নিজের অনিচ্ছা সত্ত্বেও তাকে কবুল বলতে হলো। সব কিছু এত দ্রুত ঘটল যে সে ঠিক বুঝে উঠতেই পারল না কখন মানুষগুলো এলো, কখন বিয়ের কাজ শেষ হলো। এমনকি নিজের স্বামীর মুখটাও সে ঠিক করে দেখেনি। সব কিছু যেন স্বপ্নের মতো হুট করে ঘটে গেল। ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি। ম্লান আলোয় ঢাকা একটা ঘরে বসে আছে নির্জনা। ঘরে শুধু একটি ডিম লাইট জ্বলছে। আলোটা এত ক্ষীণ যে চারপাশের জিনিসগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। নির্জনার মুখটা মলিন, বুকের ভেতর জমে আছে অসহ্য কষ্ট। মনে হচ্ছে যদি একটু কাঁদতে পারতো হয়তো মনটা হালকা হতো। কিন্তু অদ্ভুতভাবে চোখের পানি যেন শুকিয়ে গেছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। নির্জনা একটু সোজা হয়ে বসলো। ঘরে ঢুকলো অরণ্য। সে নতুন করে আর আলো জ্বালালো না। নিঃশব্দে এসে নির্জনার পাশে বসে পড়লো। কয়েক মুহূর্ত কোনো কথা বলল না, যেন দুজনেই নিজেদের অজানা নীরবতার ভেতর আটকে আছে। অরণ্য ধীরে ধীরে হাত বাড়িয়ে নির্জনার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর তার দুহাত দিয়ে নির্জনার গাল চেপে ধরে নিজের ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল। তারপর প্রায় 5 মিনিট পর অরণ্য তার ঠোঁট ছাড়িয়ে নিল। নির্জনা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে অরণ্যের পাশ কেটে চলে যেতে লাগে। তখনই অরণ্য ঘাপটি মেরে তার হাত ধরে ফেলে টেনে শুইয়ে দেয়। এরপর আস্তে আস্তে তার ঘাড়ে গলায় চুমু খেতে থাকে। এক পর্যায়ে নির্জনার পরনের শাড়ি একটানে খুলে ফেলল আর তার সব কিছু হয়ে গেল অরণ্যর দখলে। অরণ্য এই মানুষটা নির্জনার কাছে সম্পূর্ণ অচেনা, তবুও এখান থেকে তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ম্লান আলো নিঃশব্দ সেই ঘরে শুরু হলো এক অজানা সম্পর্কের প্রথম রাত।
জানালার ফাঁক দিয়ে সকালের সূর্যের নরম আলো নির্জনার মুখে পড়তে তার বন্ধ চোখ কুঁচকে গেল। সে আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে বসে পড়ল। মাথাটা কেমন ভারী লাগছিল। ঘুম ঘুম চোখে চারপাশে তাকিয়ে দেখার পরেও সব কিছু বুঝতে তার খানিকটা সময় লাগলো। তার আখি জোড়া চলে গেল তার উলঙ্গ শরীরের দিকে। সঙ্গে সঙ্গে পাশে থাকা চাদর পেঁচিয়ে নিল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ পরে দৌড়ে গোসল করলো নির্জনা। ঠান্ডা পানির ধারা শরীরে ছুঁয়ে যেতে যেতে যেন রাতের অস্বস্তি আর ক্লান্তিটা কিছুতে ধুয়ে নিয়ে গেল। কিন্তু মনের ভেতরের ভারটা তেমন কমলো না। গোসল সেরে যখন সে ওয়াশরুম থেকে বের হলো তখন তার চোখ প্রথমেই গিয়ে পড়লো বিছানার দিকে। বিছানাটা গুছানো, কিন্তু সেখানে কেউ নেই। নির্জনে একটু থমকে গেল। ঘরের চারদিকে তাকালো, কোথাও কারো কোনো চিহ্ন নেই, বা না বারান্দায় না ঘরের অন্য পাশে। মনে হলো সে যেন অনেক আগেই বেরিয়ে গেছে। একটা অদ্ভুত নিঃসঙ্গতা এসে বর করল নির্জনার মনে। সে ধীরে ধীরে গিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। হাঁটু দুটো বাজ করে প্রায় গাপটি মেরে বসে রইল। এই বাড়ির প্রতিটি জিনিস, প্রতিটি দেয়াল তার কাছে অচেনা, যেন সে হঠাৎ করে কোনো অজানা গল্পের ভিতর ঢুকে পড়েছে। কিছুক্ষণ এভাবেই কাটলো। হঠাৎ দরজার কাছে কারো পায়ের শব্দ হলো। তারপর দরজাটা একটু খুলে উকি দিল একটা মেয়ে। মেয়েটি হাসি মুখে বলল, ভাবি, তোমাকে আম্মু নিচে ডাকছে। নির্জনা তাকিয়ে দেখলো মেয়েটিকে। বয়সটা খুব বেশি হবে না, মোটামুটি তারই সমবয়সী মনে হলো। নির্জনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেয়েটি আগে আগে হাঁটতে শুরু করলো আর নির্জনা তার পিছু পিছু এগিয়ে চললো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার মনে হচ্ছিল প্রতিটা ধাপ যেন তাকে আরও অচেনা এক জীবনের দিকে নিয়ে যাচ্ছে। নিচতলায় নামতেই রান্নাঘরের দিক থেকে ভেসে এলো বাসনের শব্দ আর হালকা মশলার গন্ধ। ঠিক তখনই রান্নাঘরের ভিতর থেকে এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলেন। মেয়েটিকে দেখে তিনি প্রশ্ন করলেন, অদরা, তোর ভাইয়া কোথায় গেছে? তখনই নির্জনা বুঝল সমবয়সী মেয়েটির নাম অদরা। অদরা স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিল, মর্নিং ওয়াক করতে বের হয়েছে হয়তো। মহিলাটি মাথা নেড়ে নির্জনার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের কোমলতা ছিল। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, এদিকে এসো মা। নির্জনা একটু অপ্রস্তুত হয়ে গেল। সে স্বভাবতই মাথায় ওড়নাটা আরেকবার ঠিক করে নিল। নতুন পরিবেশে নিজের অজান্তেই একটু বেশি গুছিয়ে নিতে ইচ্ছে করছিল। তারপর ধীরে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দাঁড়াও। ঠিক তখনই একটা কড়া গলায় ভেসে এলো। নির্জনা চমকে উঠে ঘুরে তাকালো। মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা এক যুবক। ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ দৃষ্টি, মুখে অদ্ভুত এক গাম্ভীর্য। তাকে দেখে মনে হয় এই মানুষটা খুব কমই হাসে। ছেলেটি ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ সরাসরি গিয়ে থামলো নির্জনার উপর। তারপর মাঝ বয়সী মহিলা অর্থাৎ আজমিরা বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, মম, এই মেয়ে এখানে কি করছে? ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে যেতে বলো। কথাটা যেন হঠাৎ করে ঘরের বাতাস ভারী করে দিল। আজমিরা বেগম ব্রু কুঁচকে ছেলের দিকে তাকালেন। তিনি কড়া গলায় বললেন, অরণ্য, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? ও এখন তোর বিয়ে করাবো, ওর সাথে ভালো ব্যবহার করবি। নির্জনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল। তাহলে এই মানুষটাই তার স্বামী অরণ্য? অদ্ভুত ব্যাপার। স্বামীর মুখে তো দূরের কথা, তার নামটাও সে ঠিক করে জানতো না। অরণ্য আর কোনো কথা বলল না। সে অদরার দিকে তাকিয়ে বলল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। কথাটা বলেই সে আর দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। নির্জনা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনের ভেতর একটা কথাই ঘুরপাক খেতে লাগলো। রাতের সেই মানুষটার সকালের এই মানুষটার যেন সম্পূর্ণ আলাদা। তার ভাবনার মাঝে আজমিরা বেগম 1 কাপ কফি এগিয়ে দিলেন। যাও মা, এটা অরণ্যকে দিয়ে এসো। নির্জনা যেন একটু লাফিয়েই 1 পা পিছিয়ে গেল। 2 হাত তুলে তাড়াতাড়ি বলল, মাফ করবেন, আমি পারবো না। তার চেয়ে কোথায় কি বাসন কোসন আছে বলুন, আমি সেগুলো ধুয়ে দিচ্ছি। কিন্তু ওনার কাছে যেতে বলবেন না প্লিজ। আজমিরা বেগম অবাক হয়ে তাকালেন। ছি ছি, তুমি বাসন মাজবে কেন? তিনি মৃদু হেসে বললেন, তুমি এই কফিটাই অরণ্যকে দিয়ে আসো, যাও। কথা শেষ করে
প্রায় জোর করে কফির কাপটা তার হাতে ধরিয়ে দিলেন। নির্জনা আর কিছু বলতে পারল না। অনিচ্ছা আর অজানা ভয় নিয়ে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অরণ্যের ঘরের দরজার সামনে এসে সে একটু থামলো। ভেতর থেকে ল্যাপটপের কিবোর্ডে চাপার শব্দ আসছে। নির্জনা সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকলো। অরণ্য বিছানায় আতশোয়া হয়ে ল্যাপটপে কিছু দেখছিল। সে মাথা না তুলেই বলল, টেবিলের উপর রেখে যাও, তারপর দরজাটা লাগিয়ে বের হয়ে যা। নির্জনা চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের উপর কফির কাপটা রাখলো। তারপর দ্রুত বের হয়ে আসতে গেল। ঠিক তখনই হঠাৎ তার পা হোঁচট খেল। নিজেকে সামলে নিয়েও টেবিলের পাশে রাখা একটা ফুলদানি মেঝেতে পড়ে গিয়ে ভেঙে গেল। ঝনঝন শব্দে ঘর ভরে গেল। অরণ্য তৎক্ষণাৎ তাকালো। তার চোখ গিয়ে থামলো নির্জনার উপর। মুহূর্তের মধ্যে সে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে এলো। নির্জনার হাত শক্ত করে ধরে তাকে দেয়ালের কাছে ঠেলে দাঁড় করালো। তার চোখ তখনই স্পষ্ট বিরক্তি। তখন কি বলেছিলাম শুনতে পাওনি? অরণ্যর কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। আমি তোমাকে বউ বলে মানি না। আমার আশেপাশে যদি আর একবার ঘুরতে দেখি তাহলে কিন্তু ভালো হবে না। কথা শেষ করে সে হাত ছেড়ে দিল। নির্জনা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলল। চোখে ভয় নেই, বরং অদ্ভুত এক দৃঢ়তা। এই যে মিস্টার, সে শান্ত গলায় বলল, নিজেকে কি ভাবেন আপনি? অরণ্য একটু থমকে গেল। নির্জনা আবার বলল, আপনি কি ভাবছেন আপনার আশেপাশে না থাকলে আমি বসে বসে কাঁদবো? হ্যাঁ, আপনি ভুল ভাবছেন। তার কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। আমি নির্জনা সরকার অন্য মেয়েদের মতো ব্যাঁ ব্যাঁ করে কাঁদতে শিখিনি। আমি শিখেছি আপনার অহংকারী মানুষদের শিক্ষা দিতে। একটু থেমে সে স্পষ্ট করে বলল, আর হ্যাঁ, আপনিও একটা কথা মনে রাখবেন, এই বিয়ে আমিও মানি না, আর আপনাকেও না। কথাগুলো যেন অরণ্যকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। সে অবাক হয়ে তাকিয়ে রইল নির্জনার দিকে। একটা মেয়ে এত আত্মবিশ্বাস নিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, এটা যেন তার কল্পনাতেও ছিল না। নিজেকে সামলে নিয়ে অরণ্য ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। বিয়ে করতে চাওনি? সে ধীরে বলল, তাহলে বিয়ে করলে কেন? প্রশ্নটা শুনে নির্জনার মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। তার চোখে এক ঝলক কষ্ট বেশি উঠল, কিন্তু সে কিছু বলল না। চুপচাপ ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। কয়েক মুহূর্ত পর দরজাটা নীরবে বন্ধ হয়ে গেল। অরণ্য তখনও একই জায়গায় দাঁড়িয়ে। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে। সারাদিনে একবারও আর অরণ্যের মুখোমুখি হয়নি নির্জনা। দিনের বেশিরভাগ সময়টাই সে কাটিয়েছে অধরার সাথে। অধরা বেশ প্রাণবন্ত স্বভাবের মেয়ে, কথা বলতে ভালোবাসে, হাসতে ভালোবাসে। সারাদিন সে নানা গল্প করেছে বাড়ির, নিজেদের ছোটবেলার, অরণ্যের। কিন্তু নির্জনার দিক থেকে কথার জবাব খুব বেশি আসেনি। অধরার প্রতিটি প্রশ্নের উত্তরে সে শুধু হাঁ কিংবা না বলে থেমে গেছে। তবুও অধরার কথার ভেতর দিয়ে নির্জনা অনেক কিছু জেনে নিয়েছে। অরণ্যের বয়স তখন 13, আর তখন মাত্র 2 বছর। তখনই তাদের বাবা মা মারা যান। সেই সময় থেকেই তার নাকি অরণ্য বদলে যায়। আগে নাকি সে খুব হাসি খুশি ছিল, কিন্তু বাবার মৃত্যুর পর ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না। তারপর অনেক কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে অরণ্য নিজের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সেই ছোট ব্যবসাটাই বড় হয়ে ওঠে। এখন তার আইটি কোম্পানি দেশের নামকরা কোম্পানিগুলোর মধ্যে একটি। অধরা এসব বলতে বলতে গর্বে হাসছিল, কিন্তু নির্জনা শুধু নীরবে শুনছে। তার নিজের ভিতরে যেন এক অদ্ভুত শূন্যতা জমে আছে। এদিকে সারাদিনে একবারও সে তার নিজের বাড়ির কারোর সাথে কথা বলেনি। 2-1 বার তিশা ফোন করেছিল, কিন্তু নির্জনা ফোন রিসিভ করার বদলে চুপচাপ সুইচ অফ করে রেখেছে। তার মনে হচ্ছিল এখন যদি কারোর সাথে কথা বলে হয়তো নিজেকে আর সামলাতে পারবে না। অনেক অভিমান জমে গেছে পরিবারের উপর। সন্ধ্যার পর সে একা একা ছাদে উঠে এলো। আকাশটা তখন ঘন কালো মেঘে ডেকে গেছে। বাতাসে একটা ভারী গন্ধ, যেন বৃষ্টির আগমনে বার্তা। নির্জনা ছাদের রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে আকাশ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। ধীরে ধীরে সেই ফোঁটাগুলো ঘন হয়ে এলো। কিছুক্ষণের মধ্যে ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমে গেল, কিন্তু নির্জনা নড়ল না। সে ঠিক আগের মতোই দাঁড়িয়ে রইল। বৃষ্টির পানি তার চুল ভিজিয়ে দিল, ওড়না ভিজিয়ে দিল, মুখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা জল।
মনে হচ্ছিল প্রকৃতি তার হয়ে কেঁদে ফেলছে। ঠিক তখনই হঠাৎ সে অনুভব করলো তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। নির্জনে একটু ঘুরে তাকালো। অরণ্য দাঁড়িয়ে আছে, বৃষ্টির ভেজা আলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে। তার চোখ দুটি স্থির হয়ে আছে নির্জনার দিকে। নির্জনা এক মুহূর্ত তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো, কিন্তু ঠিক তখনই অরণ্য হঠাৎ এগিয়ে এসে তার হাতটা ধরে ফেলল। নির্জনা চমকে উঠল। এর আগেই অরণ্য তাকে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের মধ্যে নির্জনার শরীর গিয়ে ঠেকল অরণ্যর বুকের সাথে। বৃষ্টির শব্দের মাঝেও দুজনের নিঃশ্বাস যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। নির্জনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ছটফট করে বলল, হাত ছাড়ুন। কিন্তু অরণ্য হাত ছাড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল, তুমি বৃষ্টিতে ভিজছ কেন? নির্জনা ঠান্ডা গলায় উত্তর দিল, আপনার জানার দরকার নেই। অরণ্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক অদ্ভুত দ্বিধা। তারপর ধীরে ধীরে বলল, তুমি আমাকে সত্যিই বিয়ে করতে চাওনি? কথাটা শুনে নির্জনা একটু থমকে গেল, মুখ তুলে তাকালো না। সে বলল, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বৃষ্টির ফোঁটা তখন আরও জোরে পড়ছে ছাদের উপর। রেলিংয়ে দুইজন মানুষের নীরবতার মাঝে অরণ্য হালকা করে নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠ এবার আগের চেয়ে শান্ত। তোমার জেদটা বেশ। নির্জনা এবার মুখ তুলে তাকালো। চোখ দুটো ভিজে বৃষ্টিতে, নাকি অন্য কিছুর জন্য বোঝা যায় না। সে ধীরে ধীরে বলল, আপনার অহংকারও কম না। কথাটা শুনে অরণ্য কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর অদ্ভুতভাবে ঠোঁটের কোনো খুব সামান্য একটা হাসি ফুটে উঠল, হয়তো অনেক দিন পর। আর নির্জনা সেটা খেয়ালই করল না। বৃষ্টি তখন আরও জোরে নামছে, আর সেই বৃষ্টির ভেতর দাঁড়িয়ে আছে দুজন মানুষ, যাদের সম্পর্কটা শুরু হয়েছে অচেনা দূরত্ব দিয়ে, কিন্তু ভাগ্য হয়তো ধীরে ধীরে তাদের কাছাকাছি টেনে আনছে। রাত প্রায় 10টা। ড্রয়িং রুমের বড় সোফাটার সামনে টেবিলের উপর ছড়িয়ে রাখা আছে নানা রকম গহনা, সোনার নেকলেস, কানের দুল, বালা, আংটি, প্রতিটাই যত্ন করে বের করে একে একে দেখাচ্ছেন আজমিরা বেগম। তিনি মমতা ভরা চোখে নির্জনার দিকে তাকিয়ে বললেন, দেখো মা, এগুলো সব আমার গহনা, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। নির্জনা চুপচাপ বসে আছে। তার দৃষ্টি গহনাগুলোর ওপর গেলেও চোখে কোনো আগ্রহ নেই, যেন এই ঝলমলে সোনার আলো তার ভেতরের শূন্যতাকে স্পর্শ করতে পারছে না। আজমিরা বেগম আবার একটা ভারী নেকলেস হাতে তুলে বললেন, এটা কিন্তু আমার খুব প্রিয়, তবু তুমি চাইলে এটা নিয়ে রাখতে পারো। নির্জনা ধীরে মাথা নাড়ল, না, আমার কিছু লাগবে না। আজমিরা বেগম একটু অবাক হলেন। তিনি আবার অন্য একটা দুলের জোড়া এগিয়ে দিলেন, তাহলে এটা নাও মা। নির্জনা এবারও নরম গলায় বলল, না আম্মা, সত্যি আমার কিছু লাগবে না। একবার, দুবার, তিনবার যতবারই আজমিরা তাকে কিছু নিতে বললেন, ততবারই নির্জনা একইভাবে মাথা নাড়িয়ে না করে দিল। শেষ পর্যন্ত নির্জনার জেদের কাছে হার মানতেই হলো তাকে। তিনি হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে গহনাগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, আচ্ছা মা, তোমাকে কিছু নিতে হবে না, কিন্তু যখন যেটা দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নিবে, কেমন? নির্জনা নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক তখনই ঘরে ঢুকলো অধরা। সে একটু হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। নির্জনা অবাক হয়ে তাকালো। পাগল নাকি? উনি আমাকে ডাকছেন? কিছুতেই হতে পারে না। অধরা তার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলল, কেন হতে পারে না? তুমি ভাইয়ার বউ, ভাইয়া তোমাকে ডাকতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নির্জনা একটু বিরক্ত হয়ে বলল, সকালবেলা কি বলেছিল শুনতে পাওনি? আমি বাবা কোথাও যাচ্ছি না। কিন্তু নির্জনার এই জেদ বেশিক্ষণ টিকল না। আজমিরা বেগম আর অধরা দুজন মিলে প্রায় জোর করে তাকে উঠিয়ে দিলেন। অবশেষে অনিচ্ছা নিয়ে নির্জনা অরণ্যর ঘরের দিকে যেতে হলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে। প্রতিটা ধাপ যেন তার বুকের ভেতরের দুপুকনি আরও বাড়িয়ে দিচ্ছিল। ঘরের দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নির্জনা। তারপর ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকতে এসে থমকে গেল। ঘরটা পুরো অন্ধকার। নির্জনার বুকের ভেতর হঠাৎ করে দুপুকানি শুরু হয়ে গেল।
অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে নির্জনা। নির্জনার কেন জানি অনেক ভয় করছে। ছোটবেলা থেকে তার ভয় একটু বেশি। সে বিড়বিড় করতে করতে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে সুইচবোর্ডে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে খাম্বার মতো কিছু একটার সাথে ধাক্কা খেল, যার কারণে ভয় পেয়ে জোরে চেঁচিয়ে উঠতে অরণ্য মুখ চেপে ধরল। নির্জনার মুখ চেপে ধরে এসে দেওয়ালের সুইচবোর্ডে চাপ দিল। সাথে সাথে ঘর আলোকিত হয়ে উঠল। তারপর অরণ্য দাঁত কটমট করতে করতে বলল, এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? ভূত দেখেছ নাকি? নির্জনা টেনে হিঁচড়ে অরণ্যর হাত ছাড়িয়ে নিল। তারপর আঙ্গুল তুলে বলল, একদম বাজে কথা বলবেন না। আল্লাহ না করুক আমি ভূত দেখতে পাবো কেন? ভূত বলে কিছু হয় নাকি? অরণ্য আর কিছু বলল না। সে বিছানার দিকে যাচ্ছিল, আবার থেমে গিয়ে ঘুরে এসে বলল, 1 মিনিট, তুমি আমার ঘরে কি করছো? তোমাকে না বলেছি তুমি আমার চোখের সামনে আসবা না? তাহলে আবার আমার সামনে আসার সাহস কি করে হয় তোমার? নির্জনা দৃঢ়তার সাথে বলল, আমি আপনাকে। অরণ্য মুখ ঘুরিয়ে নিল আর বলল, শোনো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমি তোমাকে বউ বলে মানি না। এর চেয়ে ভালো হবে তুমি তোমার জায়গাটা নিজেই বুঝে নাও। নির্জনা কপাল শুরু করে বলল, আপনি মানেন আর না মানেন, আমি তো আপনার বউ। তাহলে এখন আপনিও একটা কথা শুনে রাখেন, আপনি আমাকে মানেন আর না মানেন, এই ঘরটা এখন আমারও, আর আমি এই ঘরেই থাকবো। আপনার ভালো না লাগলে আপনি বেরিয়ে যেতে পারেন। নির্জনার এই কথা শুনে অরণ্য ভীষণ রেগে গেছে। আজ পর্যন্ত কেউ তার সাথে এভাবে মুখে মুখে কথা বলা তো দূর, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পায়নি। আর এই মেয়ে কিনা! অরণ্য নির্জনাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার উপরে দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, নিজেকে তো খুব আমার বউ বউ বলে দাবি করছো, তাহলে বউয়ের দায়িত্ব পালন করো। অরণ্য অনেক শক্ত করে চেপে আছে নির্জনাকে। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু অরণ্যর শক্তির কাছে সে পেরে উঠছে না। অরণ্য জোর করে নির্জনার ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিয়ে চুষতে থাকে আর দাঁত দিয়ে কামড়াতে থাকে। নির্জনার অনেক ব্যথা লাগছিল। সে দুপায়ে একসাথ করে আঁচড়াতে থাকে। সে সুযোগ বুঝে অরণ্যকে দুহাত দিয়ে জোরে একটা ধাক্কা দিয়ে বসে পড়ল। অরণ্য তখন রাগি রাগি চোখে নির্জনার দিকে তাকিয়ে থাকলো। নির্জনা অরণ্যর দিকে সরে গিয়ে এক ঝটকায় তার শার্টের কলার ধরে ফেললো আর বলল, আপনি আসলে কি চান? আমাকে দয়া করে বলবেন, এইভাবে কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? বিশ্বাস করেন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। শুধু আপনাকেই কেন, এই মুহূর্তে আমি কাউকেই বিয়ে করতে চাইনি। কিন্তু অরণ্য ভ্রু কুঁচকে গেল। কিন্তু কি? নির্জনা আস্তে আস্তে অরণ্যর শার্টের কলার ছেড়ে দিল। সে আর কিছু বলল না, একেবারে চুপ হয়ে বসে রইল। আর অরণ্য সে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল। সকাল প্রায় 9টা বেজে গেছে। ঘরের জানালার ফাঁক গলে রোদ এসে বিছানার এক কোণে পড়েছে। তবু নির্জনা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সাধারণত সে কখনোই সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না। কেউ ডাকাডাকি করে মরে গেলেও তাকে ঘুম থেকে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ পর দরজার কাছে এসে দাঁড়ালো অধরা। সে কয়েকবার ডেকে উঠল, ভাবি, ভাবি, শুনছ? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অতটা একটু বিরক্ত হয়ে দরজাটা ঠেলে দেখল, দরজা হালকা ধাক্কা দিতে খুলে গেল। তার মানে ভেতর থেকে লক করা না। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে বিছানার পাশে এসে দাঁড়ালো। নির্জনা তখনও চাদর গায়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অধরা আবার ডাকলো, ভাবি, উঠবেন না? বিছানার ভেতর থেকে ভেসে এলো ঘুম জড়ানো গলা, নেহাল, একেবারে জ্বালাবি না বলে দিলাম। অধরা প্রথমে একটু থমকে গেল, তারপর মুখ চেপে হাসি আটকাতে চেষ্টা করলো। কিন্তু যখন দেখলো কোনো কাজ হচ্ছে না, তখন সে হালকা করে নির্জনাকে গুঁতে দিতে শুরু করলো। কিছুক্ষণ পরে নির্জনা বিরক্ত হয়ে উঠে বসলো, চোখ তখনও আধবোঝা। রাগী গলায় বলল, এই নেহাল কুত্তা, তোকে ডিস্টার্ব করতে নিষেধ করলাম না? কথাটা বলেই আবার দপ করে শুয়ে পড়লো। এইবার অধরা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, ভাবি, আমি নেহাল, ফেহাল না, আমি অধরা। অধরা নামটা কানে যেতেই নির্জনা হঠাৎ লাফিয়ে উঠে বসলো, চোখ বড় বড় করে বলল, কে কে? অধরা। তারপর আবার বলল, ওহ অধরা, তুমি?
অদরা ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ আমি অদরা। আম্মু বলেছে ফ্রেশ হয়ে নিচে আসতে, আমি গেলাম। কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। অদরা চলে যাওয়ার পরও কিছুক্ষণ নির্জনে স্থির হয়ে বসে রইল, যেন হঠাৎ করে ঘুম ভাঙার পর বাস্তবতাটা আবার মনে পড়ে গেল। তারপর ধীরে ধীরে উঠে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আলমারি থেকে মেরুন রঙের একটি সুতির থ্রি পিস বের করলো। কাপড়টা পরে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় ওড়নাটি নিয়ে নিল। কিছুক্ষণ নিজের ছবির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই আজমিরা বেগম তাকে দেখে মৃদু হেসে বললেন, এদিকে এসো মা। নির্জনা ধীরে ধীরে এগিয়ে এলো। আজমিরা বেগম তার দিকে স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, তোমার মন খারাপ তাই না? নির্জনা কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি এনে বিষয়টা চেপে রাখার চেষ্টা করলো। আজমিরা বেগম নরম গলায় বলতে লাগলেন, মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন তখন তারা সম্পূর্ণ নতুন একটা পরিবেশের মুখোমুখি হয়। নতুন মানুষ, নতুন নিয়ম, সব কিছুই অচেনা লাগে। এসবের সাথে মানিয়ে নিতে সময় লাগে। আশা করছি আস্তে আস্তে তুমিও সব কিছু মানিয়ে নিতে পারবে। একটু থেমে তিনি আবারও বললেন, কিন্তু তোমার মনটা ভালো করার জন্য আমি একটা কাজ করেছি। তোমার বাড়ির সবাইকে আজ এখানে ডেকেছে, তারা সবাই আসবে। তুমি এবার খুশি তো? কথাটা শুনে নির্জনার মুখে খুশির কোনো ছাপ ফুটল না, বরং মুহূর্তের মধ্যে তার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। সে হঠাৎ করে বলে ফেলল, কেন? ওনারা কেন এখানে আসবে? কোনো দরকার নেই তাদের এখানে আসার, আপনি না করে দেন। আজমিরা বেগম বিস্ময়ে তাকিয়ে রইলেন। তুমি এসব কি বলছো মা? এমন কথা কি বলতে আছে? নির্জনা নিজেও বুঝতে পারল না রাগের মাথায় কার সামনে সে কি বলে ফেলেছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ নিজের মাথায় হালকা করে চাপড় মেরে বলল, মনে হলো রাগের চোখে সে এমন কিছু বলে ফেলেছে যার অর্থ সে নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমের সোফার এক পাশে বসে আছে নির্জনা, আর তার পাশে অদরা। ঘরের ভেতর এক ধরনের নীরব আর আরামদায়ক পরিবেশ, যেখানে কথার ফাঁকে ফাঁকে তাদের মাঝে মধ্যে দুজনের হাসির শব্দ বেশি উঠছে। অন্যদিকে রান্নাঘর থেকে বেশি আসছে নানা রকম রান্নার গন্ধ। আজমিরা বেগম যেন একের পর এক পদ রান্না করেই চলেছেন। কখনো হাঁড়িতে নেড়ে দিচ্ছেন, কখনো মশলার ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছেন পুরো ঘরে। নির্জনা শাশুড়িকে অনেকবার বলেছিল, আম্মা আমি একটু সাহায্য করব। আজমিরা বেগম তখন হেসে মাথা নেড়ে বলেছিলেন, না মা, নতুন বউকে দিয়ে আমি কোনো কাজ করাই না, তুমি বসে গল্প করো। নির্জনা আর জোর করেনি, যদিও সত্যি বলতে রান্নার রটাও সে ঠিকমতো জানে না। তবুও শাশুড়ির মন রাখার জন্যই সাহায্য করতে চেয়েছিল। তবে একদিকে দিয়ে ভালোই হয়েছে, সে যে রান্না জানে না এই কথাটা অন্তত এখনও বের হয়নি। ড্রয়িং রুমে বসে অদরা নানা গল্প করছিল, তখনও ছোটোবেলার দুষ্টুমি, কখনো বাড়ির পুরনো ঘটনা। হঠাৎ করে সে নির্জনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাবি, ভাইয়া মানুষটাকে তোমার কেমন লেগেছে? প্রশ্নটা শুনে নির্জনা কিছুক্ষণের জন্য থমকে গেল। তারপর ঠোঁটে এক কৃত্রিম হাসি ফুটিয়ে খুব সোজাসাপটা গলায় বলল, উনি যেমন তাকে তেমনই লেগেছে। নির্জনার এই অদ্ভুত জবাবে অদরার ভ্রু কুঁচকে গেল। সে মনে মনে ভাবল, এটা আবার কেমন লাগা। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নির্জনার হঠাৎ কিছু একটা মনে পড়ল। তার চোখ দুটো একটু সরু হয়ে এদিক ওদিক তাকালো। তারপর অদরার দিকে ঝুঁকে ধীরে বলল, ও একটা কথা, তোমার ওই গোমরা মুখ ভাইটা কোথায়? সকাল থেকেও তো দেখছি না। অদরা অবাক হয়ে তাকালো। ভাইয়া তো খুব সকালে অফিসে চলে যায়। কেন, তুমি জানো না ভাইয়া অফিসে গেছে? তোমাকে বলে যায়নি? নির্জনা ভ্রু তুলে বলল, আজব তো, উনি আমাকে বলে যেতে যাবেন কেন? অদরা একটু মুচকি হেসে বলল, তোমাকে বলে যাবে না কেন? নির্জনা এবার কিছু একটা বলতে চাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কলিং বেল বাজলো। টিং টং শব্দটা ঘরের নীরবতা ভেঙে দিল। অদরা তাড়াতাড়ি উঠে দরজার দিকে গেল। দরজা খুলতে তার মুখে হাসি ফুটে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আছে নির্জনার বাড়ির সবাই। প্রথমেই ভেতরে ঢুকলে তৃষা, নির্জনার বড় ভাই, স্বামীর স্ত্রী অর্থাৎ নির্জনার ভাবি। তার পাশে দাঁড়িয়ে আছে নেহাল, নির্জনার আপন ছোট ভাই, বয়সে প্রায় 6 বছরের ছোট, কিন্তু দুষ্টুমিতে যেন পুরো পৃথিবীর সমান।
তারপর ঢুকলো জুমু আর নীলু, নির্জনা চাচাতো বোন। জুমু নির্জনারই সমবয়সী, দুজনেই একসাথে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আর নীলু এখনই স্কুলে, ক্লাস 9-এ। সবশেষে ভেতরে ঢুকলেন নির্জনার ছোট চাচি রেদেলা বেগম। ড্রয়িং রুমে বসে থাকা নির্জনার দরজার দিকে তাকাতে হঠাৎ যেন চোখে পানি জমে গেল। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধক করে উঠল। এত পরিচিত মুখ, তবু আজ যেন তাদের দেখে মনের ভেতর অদ্ভুত এক অস্বস্তি আর চাপা অস্থিরতা কাজ করতে লাগলো। আজমিরা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে মৃদু গলায় বললেন, নির্জনা মা, তোমার বাড়ির সবাই এসেছে, ওদের তুমি তোমার ঘরে নিয়ে যাও। নির্জনা একটু থমকে গেল, কিছু বলল না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আসুন। তৃষা, নেহাল, জুমু, নীলু আর দেলেরা বেগম সবাই তার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠল। অরণ্যের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে নির্জনা সবার বসার জন্য ইশারা করলো। ভেতর একটা অদ্ভুত নীরবতা জমে এলো। কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছিল না কিভাবে কথা শুরু করব। এই সময় তৃষা তার ব্যাগ থেকে ফোন বের করে কারো একটা নাম্বারে ডায়াল করে নির্জনার হাতে ধরিয়ে দিল। নির্জনা ভ্রু কুচকে তাকালো। কি হয়েছে? তৃষা শান্ত গলায় বলল, মা কথা বলবে তোমার সাথে। মুহূর্তের মধ্যে নির্জনার মুখের অভিব্যক্তি বদলে গেল। চোখে জ্বলসে উঠল দমে রাখা রাগ। সে হঠাৎ করে কড়া গলায় বলে উঠল, আমি কারোর সাথে কোনো রকম কথা বলতে চাই না। ওই মহিলাকে বলে দাও আমার সাথে যেন কোনোভাবে যোগাযোগ রাখার চেষ্টা না করে। আমি ওই মহিলার সাথে একদমই কোনো কথা বলতে চাই না। ঘরের ভিতরে সবাই স্তব্ধ হয়ে গেল। নির্জনা থামল না। সে তৃষার দিকে তাকিয়ে আবার বলল, আর ভাবি, তোমাকেও বলছি, তোমরা এসেছো ভালো কথা, খাও দাও, তারপর সম্মান মতো চলে যাও। এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবে না। তার কথা শেষ হতে ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা আফসানা বেগম সব কিছুই শুনছিলেন। হঠাৎ তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। একসময় তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, অজোরে কেঁদে উঠলেন। আর এদিকে নির্জনার কথায় তৃষা গভীরভাবে আঘাত পেল। সে কখনো ভাবেনি নির্জনা তার সাথে এমন ব্যবহার করতে পারে। নির্জনাকে সে সবসময় নিজের ছোট বোনের থেকেও বেশি ভালোবেসেছে, কিন্তু আজ তার মুখ থেকে বের হওয়া কথাগুলো যেন সোজা এসে তৃষার বুকের ভেতর আঘাত করলো। এরপর থেকে তৃষা তেমন কোনো কথা বলল না। সে চুপচাপ বসে রইল। খাওয়ার টেবিলেও তার একই অবস্থা। সবাই যখন খাচ্ছিল সে শুধু নীরবে বসেছিল, ঠিকমতো খেতেও পারল না। তার চোখে স্পষ্ট কষ্ট ছিল, কিন্তু সে কিছুই বলল না। বিকেলের দিকে অরণ্য বাসায় ফিরল। ড্রয়িং রুমে ঢুকতে এসে দেখতে পেলে নির্জনার বাড়ির সবাই বসে আছে। নির্জনার বাড়ির সবাইকে না চিনল নির্জনার ছোট চাচি দেলেরা বেগমকে চিনতে পেরেছে। এক মুহূর্তের জন্য অবাক হলো সে। দ্রুত মুখে ভদ্র হাসি টেনে নিল। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানিয়ে সে বলল, আপনারা বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে সে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। এদিকে জুমু চুপচাপ বসে সব কিছু লক্ষ্য করছিল। ছোটবেলা থেকে সে নির্জনাকে ভীষণ হিংসা করত। নির্জনার সৌন্দর্য সবসময় তাকে ভিতরে ভিতরে জ্বালিয়ে দিত। আর এখন তো তার হিংসা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। এত বড় বাড়িতে নির্জনার বিয়ে হয়েছে, এই বিষয়টাই তার সহ্য হচ্ছিল না। তার উপর অরণ্যের মতো স্মার্ট সুদর্শন একজন মানুষকে দেখার পর তার ভিতরে হিংসাটা যেন আরও তীব্র হয়ে উঠল। নেহাল কিন্তু এসবের কিছুই বুঝছে না। বোনের শ্বশুর বাড়িতে এসে সে তো আনন্দে আত্মহারা। ঘরের এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কখনো সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কখনো আবার নিচে নামছে। অরণ্য যখন নিজের ঘরে ঢুকলো তখন নেহাল সেখানেই খেলছিল। অরণ্যের ছোট বাচ্চাদের খুব ভালো লাগে। সে মুচকি হেসে নেহালের পাশে বসে পড়ল। তোমার নাম কি? নেহাল বলল, নেহাল। অরণ্য হেসে বলল, অনেক সুন্দর নাম। নির্জনা তোমার কে হয়? নেহাল তৎক্ষণাৎ বলল, আপু। অরণ্য পকেট থেকে একটা চকলেট বের করে নেহালের হাতে দিল। তারপর তার চুলে হাত বুলিয়ে বলল, তুমিও তোমার আপুর মতোই কিউট। এই দৃশ্যটা দরজার কাছে দাঁড়িয়ে নির্জনা অনেকক্ষণ ধরে দেখছিল, কিন্তু কিউট কথাটা শুনে সে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, যে লোকটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, তার কাছে আমি আবার কিউট? নির্জনা গলা খাকারে দিয়ে ঘরে ঢুকলো। নেহাল, সবাই বাসায় যাবে, তোকে নিচে ডাকছে।
অরণ্য ব্রু তুলে তাকালো। এখনই কেন যাবে? একেবারে ডিনার করে যাওয়ার কথা বলো। অরণ্যের এই আচরণে নির্জনা সত্যিই অবাক হয়ে গেল। তবুও সে তার কথায় কান না দিয়ে আবার নেহালকে ডাকলো। নেহাল, চল নিচে। অরণ্য এবার একটু বিরক্ত গলায় বলল, কি বললাম? না, তোমার দ্বারা কাজ হবে না, আমি গিয়ে বলছি। কথাটা বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। নির্জনা রীতিমতো হতভম্ব হয়ে গেল। সে নেহালের হাত ধরে অরণ্যের পিছু পিছু নিচে নেমে এলো। অরণ্য নিচে আসতে দিলেরা বেগম বলতে শুরু করলেন, বাবা, আজ আমরা বরং আসি। তুমি নির্জনাকে নিয়ে আমাদের ওখানে যেও। অরণ্য বলল, আন্টি এখন থেকে যান, একেবারে ডিনার করে গেলে খুব ভালো লাগতো। কিন্তু তৃষা, দিলেরা বেগমরা আর থাকতে চাইলেন না। কিছুটা অস্বস্তি, কিছুটা মন খারাপ, সব মিলিয়ে তারা চলে যাওয়ার সিদ্ধান্তই নিলেন। অরণ্য আরও কয়েকবার জোর করলেও শেষ পর্যন্ত আর কিছু বলল না। অবশেষে একে একে সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নির্জনা নিঃশব্দে সব কিছু দেখছিল। তার বুকের ভেতরটা তখন অদ্ভুত এক ভারে চেপে আছে, যেন অনেক না বলা কথার বোঝা জমে আছে সেখানে। নির্জনা দুপা তুলে বিছানার উপর জড়সড় হয়ে বসে আছে। হালকা বাতাসে জানালার পর্দা তুলছে, আর সেই সঙ্গে তার বুকের ভেতরটা যেন কাঁপছে অনবরত। দরজাটা বন্ধ হওয়ার মৃদু শব্দে সে চমকে তাকালো। অরণ্য ধীর পায়ে এগিয়ে এসে বিছানার এক পাশে বসলো। অরণ্য বসতেই নির্জনা কাঁচুমাচু হয়ে গেল, যেন তার পাশে বসা মানুষটা থেকে দূরে সরে গেলে একটু নিরাপদ থাকবে। এই ভেবে ধীরে ধীরে গুটিয়ে আরও দূরে সরে যেতে লাগলো। অরণ্য একবার তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভয় পাওয়ার দরকার নেই, কিছুই করব না। নির্জনা ঠোঁট বাঁকিয়ে বিড় বিড় করে বলল, আমি করতে দিলে তো করবেন। অরণ্য কপাল কুঁচকে তাকালো। কিছু বললে? নির্জনা তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, কই না তো। অরণ্য গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। তারপর গম্ভীর গলায় বলল, এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? নির্জনার চোখে সঙ্গে সঙ্গে ক্ষোভের ছায়া নেমে এলো। সে ঠোঁট শক্ত করে বলল, সেটা জেনে আপনি কি করবেন? আপনি তো আমার সব স্বপ্ন, সব আশা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। অরণ্যের ধৈর্য এবার একটু একটু করে ক্ষীণ হয়ে আসছিল। সে কঠিন গলায় বলল, আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর কিন্তু এটা না। বেশি ব্যান ব্যান না করে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। নির্জনা মাথা উঁচু করে বলল, না, আমি আপনাকে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। এবার সত্যি অরণ্য দরজার বাদ ভেঙে গেল। সে হঠাৎ নির্জনার দুই বাহু শক্ত করে চেপে ধরল। কণ্ঠস্বর নিচু, কিন্তু তাতে স্পষ্ট রাগের ঝাঁজ। আমাকে রাগিও না, আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না। নির্জনার ব্যথা লাগছিল, তবুও সে মুখে মুখে তর্ক ছাড়ল না। দাঁতে দাঁত চেপে বলল, কি করবেন আপনি? অরণ্যের চোখ দুটো আরও গাঢ় হয়ে উঠল। এমন হাল করব যাতে দ্বিতীয়বার আমার সাথে তর্ক করার আগে 1000 বার ভেবে নিতে হয়। নির্জনা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু অরণ্যের শক্ত গ্রিপ থেকে বের হতে পারল না। অরণ্য ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। তার ঠোঁটে যখন নির্জনার ঠোঁট ছোঁয়ার একদম কাছাকাছি, ঠিক তখনই নির্জনা তড়িঘড়ি করে বলে উঠল, সেকেন্ড ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ারে। অরণ্য থেমে গেল। এক মুহূর্তে তাকিয়ে থেকে সে নির্জনাকে ছেড়ে দিল। তারপর সোজা হয়ে বসে শান্ত গলায় বলল, কাল থেকে আগের মতোই মেনটেন করে রেগুলার কলেজ আর কোচিংয়ে যাবে। একদিনও ফাঁকি দিতে যদি দেখেছে তাহলে খবর খারাপ আছে। অরণ্যের কথা শুনে নির্জনা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। বুকের ভেতর আনন্দের ঢেউ উঠল। খুশিতে প্রায় আত্মহারা হয়ে সে কৃতজ্ঞতার সাথে বলল, সত্যি বলেছেন? অরণ্য সংক্ষিপ্ত উত্তর দিল, হ্যাঁ সত্যি। অরণ্য চৌধুরী কখনোই মিথ্যা কথা বলে না। নির্জনের মনে হচ্ছিল যেন হঠাৎ করে তার আটকে থাকা আকাশটা আবার খুলে গেছে। এই আনন্দটা সে কাউকে বোঝাতে পারবে না। তার মুখে ফুটে উঠেছিল উজ্জ্বল হাসি, কিন্তু মুহূর্তের মধ্যে সে হাসি আবার মিলিয়ে গেল। মুখটা একটু ভার করে সে বলল, কিন্তু আমার বই তো সব ও বাড়িতে। অরণ্য সহজ গলায় বললে, কালকে গিয়ে নিয়ে এসো। নির্জনের সঙ্গে সঙ্গে মুখ গোমড়া করে ফেলল, না, আমি আর ওখানে যাব না।
অরণ্য ব্রু কুচকিয়ে বলল, কেন? নির্জনা এক মুহূর্তে চুপ করে থাকলো, তারপর মুখ ঘুরিয়ে বলল, না কিছু না, বাদ দেন, ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে। এই বলে সে আর কোনো কথা বলল না। অন্য মুখ হয়ে ধীরে ধীরে শুরু পড়ল বিছানায়। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু নীরবতার ভেতর দুজন মানুষের অদৃশ্য দূরত্বটা যেন আর স্পষ্ট হয়ে রইল। সূর্যের মোলায়েম আলো জানালার ফাঁক গলে এসে পড়েছে নির্জনার মুখে। আলোটা যেমন তেমন তীব্র নেই। এখনো খুব সকালও হয়নি, তবুও জানালার কারণে নির্জনার ঘুম ভেঙে গেল। চোখ না খুলতে সে একটু নড়েচড়ে উঠতে গেল। ঠিক তখনই সে অনুভব করলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মুহূর্তে তার ঘুম উড়ে গেল। নির্জনা ধীরে ধীরে চোখ খুলে তাকালো, আর তাকাতে তার ভ্রু কুঁচকে গেল। অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখেই নির্জনার রাগ মাথায় চড়ে বসলো। সে অরণ্যর হাত সরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে যতবারে সে ছাড়ানোর চেষ্টা করছে, অরণ্যের হাত যেন ততবারে আরও শক্ত হয়ে তাকে জড়িয়ে ধরছে। নির্জনা বিরক্ত হয়ে আবারও নড়ে চড়ে উঠল। তার এই নড়াছড়া স্পর্শ পেয়ে অরণ্যের ঘুমে বেশিক্ষণ স্থায়ী হলো না। ঘুম জড়ানো কণ্ঠে চোখ না খুলে অরণ্য বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে হারাতে পারবো না। কথাগুলি শুনে নির্জনা হতভম্ব হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, লোকটার কি মাথা ঠিক আছে? কি বলছে সব? এই আজব কথাগুলো নিয়ে আর মাথা ঘামালো না সে। বিরক্ত হয়ে অরণ্যকে ডাকতে শুরু করলো, এই যে মিস্টার, ছাড়ুন বলছি। অরণ্য ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতে তার দৃষ্টি গিয়ে পড়ল নির্জনার চোখে। এক মুহূর্তের জন্য দুজনের চোখ এক জায়গায় স্থির হয়ে রইল। তখনও অরণ্যের বাহু শক্ত করে জড়িয়ে আছে নির্জনাকে। গোড় কাটতে নির্জনা আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অরণ্য এবার দাঁতের দাঁত চেপে বলল, অরণ্য চৌধুরী, একবার কোনো কিছু ধরলে তা কখনোই ছাড়ে না, বুঝেছ? নির্জনা চোখ রাঙিয়ে বলল, আপনাকে আমি মানি না। নির্জনা কপাল কুঁচকালো, তারপর এক নিঃশ্বাসে বলে পড়ল, আর আপনিও তো খুব বড় বড় লেকচার দিচ্ছিলেন। আপনি নাকি আমাকে বউ বলে মানেন না, তাহলে এখন এত কিসের জোর খাটাচ্ছেন? নির্জনার কথায় অরণ্যের চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। কয়েক সেকেন্ড সে চুপ করে নির্জনার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎই নির্জনাকে ছেড়ে দিল। নির্জনার বুকের ভেতর তার দুঃখফুকানি এখনও থামেনি। ঘরের ভেতর কয়েক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। জানালার ফাঁক দিয়ে সকালের রোদ ধীরে ধীরে বিছানার উপর ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই আলোতেও যেন দুজন মানুষের মধ্যকার দূরত্বটুকু কিছুতেই কমছে না। দুপুরের অলস সময় জানালার বাইরে রোদের তাপ একটু নরম হয়ে এসেছে। ঘরের ভেতর হালকা নীরবতায় বিছানার ওপর উপুর হয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল নির্জনা। কখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কখনো আবার অকারণে একের পর এক ভিডিও স্ক্রল করে যাচ্ছে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো অরণ্য। অফিস থেকে সদ্য ফেরা, মুখে হালকা ক্লান্তি ছাপ, হাতে একটা মাঝারি সাইজের সুটকেস। নির্জনা প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অরণ্য যখন সুটকেসটা এনে তার সামনে বিছানার উপর রাখলো, তখন সে ভ্রু কুঁচকে তাকালো। এর মধ্যে কী আছে? অরণ্য সংক্ষিপ্ত গলায় বলল, খুলে দেখো। নির্জনা ফোনটা পাশে রেখে বসে পড়ল, তবু সুটকেসের দিকে হাত বাড়ালো না। না, আগে বলুন কী আছে, তারপর খুলব। অরণ্য নির্লিপ্ত গলায় বলল, মাথা আছে। নির্জনা বড় বড় চোখ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎই অবাক হয়ে মুখে হাত চাপা দিয়ে ফিসফিস করে বলল, দিন দুপুরে কার মাথা কেটে ফেলেছেন? অরণ্য বিরক্ত হয়ে কড়া গলায় বলল, একদম চুপ বলছি, আগে খোলো। নির্জনার সঙ্গে সঙ্গে চুপ করে গেল। মাথা নিচু করে ধীরে ধীরে কাপা হাতে সুটকেসের চেন খুলল। চেন খুলতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখা তার সব বই, খাতা আর প্রয়োজনীয় কাগজপত্র। কয়েক মুহূর্ত সে নিঃশব্দে তাকিয়ে রইল, তারপর অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে বলল, আপনি কীভাবে? অরণ্য সহজ গলায় বলল, তুমি নাকি তোমার বাসায় আর যাবে না, তাই আমি গিয়ে নিয়ে আসলাম। কথাটা শুনে নির্জনার মুখে অজান্তে একটুখানি উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনি অনেক ভালো। অরণ্য সঙ্গে সঙ্গে কথাটা কেটে দিয়ে বলল, না, আমি একেবারেই ভালো না। তারপর একটু গম্ভীর হয়ে বলল, এখন ফাঁকিবাজি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দাও। সামনে তোমার এক্সামের আর বেশি দেরি নেই।
সে কয়েক সেকেন্ড থেমে আবার বলল, হ্যাঁ, আর হ্যাঁ, আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি আর পড়াশোনার সুযোগ করে দিচ্ছি বলে এই ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি শুধু এই সুযোগটা দিচ্ছি যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো আর আমার জীবন থেকে তাড়াতাড়ি বিদায় হতে পারো। কথাগুলো বলে অরণ্য আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। অরণ্যর কথাগুলো শুনে নির্জনার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। চোখের ভেতর হালকা কষ্টের ছায়া নেমে এলো। সে হঠাৎ জোরে বলে উঠল, আপনি বারবার ভুলে যাচ্ছেন কেন? আমিও আপনার লাইফে থাকতে চাই না। আমাকে আপনার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আমার আব্বু আমার সাথে এমনটা কেন করলো। আর হ্যাঁ, নিজেকে আপনি কি মনে করেন? আপনার মতো হাজারটা অরণ্য চৌধুরী আমার জন্য লাইন ধরিয়েছে। আপনাকে গোনার সময় আমার নেই। নির্জনার কথা অরণ্য পা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে পেছনে ফিরে তাকালো না। কোনো কথা গায়ে না মেখে একটু থেমে আবার হাঁটতে শুরু করলো। নিঃশব্দ ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলে ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বিছানার ওপর খোলা সুটকেসে ছড়িয়ে থাকা বইগুলোর দিকে তাকিয়ে রইল নির্জনা। তার বুকের ভেতর যেন অদ্ভুত এক অনুভূতি জমে উঠছে, রাগ, অভিমান আর কৃতজ্ঞতার মিশ্র এক অচেনা বার। সময় যেন নিজের মতো করেই বয়ে চলছিল। নির্জনার জীবনও ধীরে ধীরে আবার আগের ছন্দে ফিরতে শুরু করলো। কলেজ, কোচিং সব কিছু আবার নিয়মিত চলছে। সকালবেলা তাড়াহুড়ো করে বের হওয়া, বিকেলে কোচিং শেষে ক্লান্ত পায়ে বাড়ি ফেরা, এই নিয়েই তার দিনগুলো কাটছে। কিন্তু এই কয়েকদিনে একটা জিনিস একটুও বদলায়নি, সেটা হলো অরণ্য আর নির্জনার মধ্যকার দূরত্ব। কখনো কখনো অরণ্যর কিছু আচরণ দেখে নির্জনার মনে হয় অরণ্যের মতো ভালো মানুষ বোধহয় আর কেউ হতে পারে না। আবার কিছু মুহূর্তে সেই ধারণাটা ভেঙে যায় মুহূর্তের মধ্যেই। মনে হয় মানুষটা যেন দুটো সম্পূর্ণ আলাদা রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। নির্জনা আর অতরা একই ক্লাসে পড়লেও তারা দুজন আলাদা কলেজে পড়ে, তবে কোচিংটা তাদের একই জায়গায়। একদিন কোচিং শেষে তারা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ির পথে ফিরছিল। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দুজনেরই মনে হলো কেউ যেন তাদের পেছন পেছন আসছে। আজই প্রথম নয়, গত 3 দিন ধরে এমনটা হচ্ছে। তবুও তারা কেউ একবারও পেছনে ফিরে তাকায়নি। কিছুটা পথ গিয়ে যখন তারা একটা ফাঁকা গলির ভেতর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ নির্জনা পেছন ফিরে তাকালো। একটা ছেলে তাদের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নির্জনাকে ঘুরে তাকাতে দেখে ছেলেটা যেন একটু অপ্রস্তুত হয়ে গেল। দ্রুত পেছন ঘুরে সোজা হেঁটে চলে যেতে লাগলো। কিন্তু নির্জনা দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। কঠিন গলায় বলল, এই লোক, দাঁড়ান। আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাদের ফলো করছেন। আপনি আসলে কী চান বলবেন? ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে একবার কিছুটা দূরে দূরে দাঁড়িয়ে থাকা অদরার দিকে তাকালো, তারপর আবার নির্জনার দিকে, তারপর তোতলাতে তোতলাতে বলল, আমি অয়ন। আমি আসলে সেদিনের মতো খুব বেশি কথা হয়নি। কিছুক্ষণ কথাবার্তার পর তারা বাড়ি ফিরে এলো। এরপর থেকে প্রায় প্রতিদিনই একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত। কলেজ ছুটি হলে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো অয়ন। নির্জনা বের হতেই সে কিছু একটা এগিয়ে দিত, কখনো ছোট একটা কাঠ, কখনো একটা ফুল, আর নির্জনা মুচকি এসে সেগুলো নিয়ে চলে আসতো। এভাবেই দিনগুলো চলছিল, কিন্তু এই দৃশ্যটা প্রতিদিনই আরেক জোড়া চোখ গভীরভাবে লক্ষ্য করছিল। কিছুটা দূরে দাঁড় করানো একটি গাড়ির ভেতর থেকে স্টিয়ারিংয়ের পেছনে বসে থাকা অরণ্য। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছিল। হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছিল, চোখে যেন আগুন জ্বলছে। রাত প্রায় 12টা। আজ অরণ্য এখনও বাড়ি ফিরেনি। বিয়ের পর থেকে নির্জনা লক্ষ্য করছে অরণ্য সাধারণত এত রাত করে বাইরে থাকে না, তবুও আজ রাত অনেক হয়ে গেছে। নির্জনা তখন পড়ার টেবিলে বসে বই দেখছিল, কিন্তু মনটা ঠিক পড়ায় বসছিল না। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। নির্জনা মুখ তুলে তাকালো। অরণ্য টলতে টলতে ভেতরে ঢুকছে। তার হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে স্বাভাবিক অবস্থায় নেই। নির্জনা অবাক হয়ে পড়ল। আপনার এত রাত হলো যে? অরণ্য মাতাল কণ্ঠে হেসে বলল, তাতে তো তোমার সুবিধা, তাই না? নির্জনা ব্রু কুঁচকে বলল, আপনি নেশা করেছেন? এই কয়েকদিনে সে একবার অরণ্যকে এমন অবস্থায় দেখেনি, বরং অদরার মুখেই শুনেছে অরণ্য এসব নেশাবান করা তো দূরের কথা, একেবারে পছন্দও করে না।
অরণ্য তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি নেশা করেছি, বেশ করেছি, তাতে তোমার কি? নির্জনা ঠান্ডা গলায় বলল, আমার আবার কি? হঠাৎ অরণ্য দ্রুত এগিয়ে এলো, এক ঝটকায় নির্জনার দুই বাহু চেপে ধরে তাকে দেয়ালের সঙ্গে সজোরে ঠেসে ধরল। তার চোখে অদ্ভুত এক জ্বলন্ত দৃষ্টি। দাঁতে দাঁত চেপে বলল, তুই কি কিছুই বুঝিস না? তুই আর কি বুঝবি? একটা ছেলের মন বোঝার ক্ষমতা কি তোর আছে নাকি? নির্জনা ব্যথায় কেঁপে উঠল, গোংড়াতে গোংড়াতে বলল, আহ ছাড়ুন, লাগছে। কিন্তু অরণ্য হাত আরও শক্ত হয়ে উঠল। সে গর্জে উঠল, বল, তোকে ওই ছেলেটা কিভাবে খুশি করে, যেটা আমি পারবো না? বল, তোকে কিভাবে খুশি করতে হবে? কতক্ষণ করলে তুই খুশি হবে? ও কতক্ষণ পারে যে আমি পারবো না? কথাগুলো বলে নির্জনার রাগ মাথায় উঠে গেল। সে তার ভেতরের সমস্ত শক্তি দিয়ে অরণ্যকে জোরে ধাক্কা দিল। অরণ্য তখনও টলছিল, ধাক্কা খেয়ে এক পা পিছিয়ে গেল। নির্জনার তীব্র ঘৃণায় দৃষ্টিতে তাকিয়ে বলছি, কী সব বলছেন আপনি? তার কণ্ঠে স্পষ্ট ক্ষোভ। কোন ছেলের কথা বলছেন? আর আপনি কে আমাকে এইসব প্রশ্ন করার? সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো আমাকে বউ বলে মানেন না, তাহলে আপনার সমস্যা কী? অরণ্য আর কিছু বলল না, সোজা গিয়ে বিছানায় দপ করে শুয়ে পড়ল। আজ আর ফ্রেশ হওয়ারও প্রয়োজন বোধ করল না সে। পরিহিত পোশাকও আর খুলল না, যেন শরীরের সমস্ত শক্তি এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। নির্জনা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ। তবুও সে ধীরে ধীরে অরণ্যার কাছে এগিয়ে এলো, নিঃশব্দ অরণ্যের পরিহিত কোটটা খুলে দিতে লাগলো। অরণ্য তখন চোখ বুজে আছে, কিন্তু তার ঠোঁট কাঁপছে, যেন ভিতরের কোনো অস্থিরতা তাকে শান্ত থাকতে দিচ্ছে না। মৃদু স্বরে বিড়বিড় করে বলল সে, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ আমাকে ছেড়ে যেও না। নির্জনা কথাগুলো শুনল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে শুনেও শুনল না। সব কিছু ঠিকঠাক করে দিয়ে প্রতিদিনের মতো আজও বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে নিজের জায়গায় শুয়ে পড়ল। অরণ্যর দিক থেকে মুখ ফিরিয়ে নিল সে। ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল। সকালের নরম আলো জানালার ফাঁক গলে এসে পড়েছে অরণ্যের মুখে। আলোটা চোখে লাগতেই সে ধীরে ধীরে চোখ মেলল, কিছুক্ষণ মিট করে তাকিয়ে রইল, তারপর দৃষ্টি গিয়ে থামলো পাশে শুয়ে থাকা নির্জনার উপর। নির্জনা তখনও ঘুমিয়ে, তার মুখের উপর এলোমেলো হয়ে লেপ্টে আছে কিছু চুল। অরণ্য আলতো করে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল। কি নিষ্পাপ মুখ! অরণ্য অপলক তাকিয়ে রইল নির্জনার দিকে, যেন এই মুখের দিকে তাকিয়ে থাকলেই তার সব অস্থিরতা মিলিয়ে যাবে। কিন্তু হঠাৎই যেন কিছু মনে পড়ল তার, মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে উঠল, চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, শালি নিষ্পাপ না চাই। একটু থেমে আবার বলল, আগে ওই ছেলেটারে ধরি, তারপর তোমাকে দেখছি। ওই ছেলের এত বড় সাহস অরণ্য চৌধুরীর সম্পত্তির দিকে নজর দিয়েছে। ওর চোখ একেবারে তুলে ফেলবো আমি। তার কণ্ঠে তখন ক্রোধের সঙ্গে অদ্ভুত এক অধিকারবোধ। সে আবার নির্জনার দিকে তাকালো, কঠিন চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, সাহস কি ওই ছেলের একার? তার ঠোঁটে তিক্ত এক হাসি ফুটে উঠল, তোমার কি হাল করি তা সময় হলে দেখবে। অরণ্যর চোখে তখন দহন জ্বলছে। মনে পড়ে গেল সেই দিনের কথা, কড়া রোদের এক বিরক্তিকর দুপুর। শহরের ব্যস্ত সড়কে দীর্ঘ ট্রাফিক জ্যামে আটকে আছে অরণ্যের গাড়ি। বেশ কিছুক্ষণ দূরে গাড়ির ভেতর বসে আছে সে। চারপাশে অসংখ্য গাড়ির হর্ন, গরম বাতাস আর স্থির হয়ে থাকা যানবাহনের সারি, সব মিলিয়ে বিরক্তি যেন ক্রমশ বাড়িয়ে দিচ্ছে তাকে। স্টিয়ারিংয়ে আঙ্গুল ঠুকতে ঠুকতে অরণ্য বিরক্ত চোখের সামনে তাকিয়েছিল। এই কারণ অপেক্ষা যেন তার ধৈর্যের সীমা পরীক্ষা নিচ্ছে। একসময় বিরক্ত এসে সানালার কাজ একটু নামিয়ে বাইরে তাকালো, তখনই তার চোখ গিয়ে পড়লো রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তরুণ তরুণীর দিকে। মনে হলো তারা কোনো কলেজের স্বেচ্ছাসেবী কার্যক্রমে ব্যস্ত। কেউ পথচারীদের সাহায্য করছে, কেউ বা ট্রাফিক সামলাতে পুলিশের পাশে দাঁড়িয়ে কাজ করছে। অরণ্য প্রথমে উদাসীন দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু পরক্ষণে তার দৃষ্টি থেমে গেল এক জায়গায়। ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছে বেগুনি রঙের শাড়ি পরা একটা মেয়ে। সেও হয়তো স্বেচ্ছাসেবীদের মধ্যে একজন। রোদের আলোয় শাড়ির রংটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মেয়েটি একদম একমনে কাজ করে যাচ্ছে, মাঝে মাঝে কারো সঙ্গে কথা বলছে, আবার কখনো হাত নেড়ে পথ দেখিয়ে দিচ্ছে। অরণ্যের দৃষ্টি অদ্ভুতভাবে আটকে গেল মেয়েটির উপর। কেন যেন আজ চোখ সরাতে পারল না সে। সেদিন প্রথম সে নির্জনাকে দেখেছিল,
বেগুনি রঙের শাড়ি পরে দাঁড়িয়েছিল মেয়েটি। সোনালি আলোয় যেন অন্যরকম দীপ্তি ছড়াচ্ছিল তার মুখে। সেদিনে অরণ্য নিজের মনে এক সিদ্ধান্ত নিয়েছিল, মৃদু কিন্তু দৃঢ় স্বরে সে বলল, কারণ সেদিন তোমাকে ওই বেগুনি শাড়িতে দেখেছিলাম, সেদিনে ঠিক করে নিয়েছিলাম তুমি শুধু আমারই হবে। তোমার উপর মানি না করি, কারণ আমি চাই না তুমি আমার মাথায় উঠে যাও আর তোমার পড়াশোনার ক্ষতি হোক। তার চোখের দৃষ্টি আরও গভীর হয়ে উঠল। আমার ছাড়া তুমি আর কারো হতে পারো না, মাই ভায়োলেন্ট অ্যাঞ্জেল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চান কিনা তাও কমেন্ট করে জানাবেন। আপনাদের রেসপন্সের উপর নির্ভর করবে আগামী পরবর্তী পর্ব দেওয়া হবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।